Dear students, today we will discuss about completing sentence. This is the second class on completing sentence. Let's start the class. At first, we are going to start from rules number 9 because we have already discussed 1 to 8 in the first session. This is the second session on completing sentence. So we will start from 9. এক নম্বর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু রুলস আমরা আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্সে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি এক দুইটা সেন্টেন্স এসে থাকে। তো এই কয়টা রুলস আমরা পাবো যখন আমরা প্র্যাকটিস করব, বা বিভিন্ন বোর্ড বা মডেল কুয়েশ্চেন যখন আমরা প্র্যাকটিস করব, তখন এই রুলসগুলি আমরা পাবো। এই ইফ যুক্ত সেন্টেন্সগুলি আমরা এই স্ট্রাকচারে আমরা দেখতে পাবো। এক নাম্বার হচ্ছে ইফ যুক্ত অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটাতে যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পাই, তাহলে পরবর্তী ক্লোজটা আমরা লিখবো হচ্ছে, এটাকে বলে জিরো কন্ডিশনাল। পরবর্তী ক্লোজটাও আমরা প্রেজেন্ট টেন্সেই লিখবো। এরপর হচ্ছে ইফ যুক্ত ক্লোজটাতে যদি আমরা প্রেজেন্ট টেন্স পাই, পরেরটা হয়ে যাবে ফিউচার কন্ডিশনাল, অর্থাৎ ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা লিখবো, অর্থাৎ সাবজেক্ট দিয়ে তারপর শ্যাল উইল দিয়ে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে ইফ যুক্ত ক্লোজটাতে যদি আমরা পাস্ট ফর্ম পাই ভার্বের বা পাস্ট টেন্স পাই, তাহলে পরের অংশটা আমরা পাস্ট কন্ডিশনালে লিখবো, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড কুড মাইট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখতে হবে। এরপর এভাবেও অনেক সময় আমরা পেয়ে থাকি যে ইফ যুক্ত ক্লোজের মধ্যে ওয়্যার থাকে। হ্যাঁ, সাবজেক্ট যাই থাকুক না কেন, আই থাকুক বা উই থাকুক, হি বা ইউ যাই থাকুক না কেন, ওয়্যার থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও আমরা পরের অংশটা আমরা এই কুড কুড মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখতে হবে। এরপর এই দুটা একই রুলস, ইফ প্লাস এরপর সাবজেক্ট থাকবে, এরপর হেড প্লাস পিপি, এইভাবে যদি আমরা পাই, অথবা ইফ অনেক সময় থাকবে না, এই হেডটা সাবজেক্টের আগে বসবে। হ্যাঁ, এই দুই স্ট্রাকচারে যে কোনো এক স্ট্রাকচারে যদি আমরা কোনো সেন্টেন্স দেখতে পাই, তাহলে এইভাবে লিখতে হবে, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। ইফ সাবজেক্ট হেড পিপি এভাবে থাকলেও, এবং হেড সাবজেক্ট বি3 বা পিপি রূপ এভাবে থাকলেও আমাদেরকে এইভাবে, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার রূপ দিয়ে আমাদেরকে কমপ্লিট করতে হবে। কয়েকটা উদাহরণ আমরা লক্ষ্য করি। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, তাহলে পরের অংশটা ফিউচার টেন্সে চলে যাচ্ছে। এই জন্য আমরা শ্যাল উইল দিয়ে লিখবো, শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখবো। এরপর ইফ ইউ কেম, যদি তুমি আসতে, এখানে হচ্ছে বি2 বা পাস্ট ফর্ম, সুতরাং পরবর্তী ক্লোজে আমরা উড কুড ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, সুতরাং হবে আই উড গো। এরপর ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম বা বাদশাহ হতাম, তো এখানে আয়ের পরে ওয়ার হয়েছে, সুতরাং পরের ক্লোজে আমরা উড কুড দিয়ে লিখবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখবো, আই উড হেল্প দ্য পুর। যদি আমি রাজা হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। ইফ আই হ্যাড সিন হিম, এখানে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড পিপি, এই নিয়মে আসছে, সুতরাং আমরা পরের কোশ্চেন লিখবো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাঁ, এরপরে ভার্বের পিপি রূপ দিয়ে লিখবো, তো আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। এরপর হচ্ছে হ্যাড আই বিন এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতে পারতাম, তো আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ হেল্প দ্য পুর। এভাবে আমাদেরকে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলি কমপ্লিট করতে হবে যদি কমপ্লিটিং সেন্টেন্সে আসে। এরপর এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে, তোমরা এগুলি প্র্যাকটিস করবে। উই ক্যান নট বাই আ কার, আমরা একটা গাড়ি কিনতে পারবো না যদি, যদি কি, যদি আমাদের টাকা না থাকে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এখানে যেরকম ভার্বের প্রেজেন্ট ফর্ম
পরের ক্লোজও প্রেজেন্ট ফর্মে হবে। ইফ উই ডু নট হ্যাভ মাচ মানি বা a lot of মানি, যদি আমাদের প্রচুর অর্থ না থাকে তাহলে আমরা একটা গাড়ি কিনতে পারবো না। তো এইভাবে আমাদেরকে এগুলি প্র্যাকটিস করতে হবে। তোমরা প্র্যাকটিস করবে, যেখানে না বুঝবে আমাকে নক করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপর 2 নম্বর রুলসটা হচ্ছে নো সুনার হ্যাড দেন, তারপর হচ্ছে স্কার্সলি হ্যাড, হোয়েন আর হার্ডলি হ্যাড, বিফোর। এই তিনটার জন্য এই তিনটা ওয়ার্ড বা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে, তিনটা কনজাংশন মনে রাখতে হবে। নো সুনার হ্যাড থাকলে পরের ক্লোজটা আমরা দেন দিয়ে শুরু করব। দেন এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে, একটা পাস্ট টেন্স লিখতে হবে, সাবজেক্ট প্লাস বি টু। তিনটাতেই। তো এই তিনটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় এই তিনটা ওয়ার্ড থাকে না, শুধু স্কার্সলি হ্যাড এরপরে এই অংশটুকু থাকে, প্রথম অংশটুকু থাকে, দ্বিতীয় অংশ থাকে না। এজন্য দেন, হোয়েন, বিফোর কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কোনটা যাবে। তো প্রথম অংশে আমরা স্ট্রাকচারটা দেখি। এই তিনটার জন্য একই স্ট্রাকচার আমরা ফলো করব। নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট, এরপরে বি3 থাকবে, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, একই স্ট্রাকচার, সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপরে এখানে আরো কিছু ওয়ার্ড বা শব্দ বা ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপর নো সুনার হেডের জন্য আমরা দেন লিখবো, স্কার্সলি হেডের জন্য হোয়েন লিখবো, আর হার্ডলি হেডের জন্য বিফোর অথবা হোয়েন লিখলেও চলে। এরপরের অংশটুকু আমরা অর্থাৎ দেন, হোয়েন, বিফোর, এরপরে আমরা একটা পাস্ট টেন্স লিখবো, অর্থাৎ ভার্বের পাস্ট সাবজেক্ট দিয়ে এরপরে ভার্বের একটা পাস্ট ফর্ম দিব। আর এই তিনটা স্ট্রাকচারে যখন আমরা কোনো সেন্টেন্স পাবো, অর্থটা আমরা এইভাবে বলার চেষ্টা করবো, যেতে না যেতে, খেতে না খেতে, আসতে না আসতে, দেখতে না দেখতে, এরকম অর্থ হবে। যেমন নো সুনার হ্যাড আই সিন হিম দেন হি লেফট দ্য প্লেস, তাকে দেখতে না দেখতেই সে স্থানটি ত্যাগ করলো। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে পেলাম? নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট, এরপরে ভার্বের পিপি রূপ, এরপরে একটা অবজেক্ট এসেছে, এরপরে দেন, তারপর একটা পাস্ট টেন্স লিখেছি হি, এবং লিভের পাস্ট ফর্ম লেফট আমরা লিখে দিয়েছি। তো এইভাবে লিখতে হবে। স্কার্সলি হ্যাড দিয়ে আসলে এখানে আমরা লিখবো হচ্ছে হোয়েন। এখানে মিস্টেক হয়ে গিয়েছে, হোয়েন কথাটা এখানে আসে নাই, এখানে হোয়েন হবে কমা না হয়ে। এই দুটো সেন্টেন্স লিখতে গিয়ে মিস্টেক হয়ে গিয়েছে, এখানে হবে বিফোর আর এখানে হবে হোয়েন। তো পুলিশ চুরকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল, অর্থাৎ চুর পালিয়ে গেল, এখানে পাস্ট টেন্স, আর এখানে হবে পাস্ট পারফেক্ট। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, এখানে হবে বিফোর দ্য ট্রেন লেফট, এইভাবে লিখতে হবে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এর অর্থ হবে যেন। সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল, সে এমন আচরণ করে বা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। সে এমন ভাবে এগিয়ে এসেছিল যেন সে লিডার হয়ে গিয়েছে বা নেতা হয়ে গিয়েছে, এরকম অর্থ হবে। আর দুইটা স্ট্রাকচার আমরা ফলো করবো এই অ্যাজ ইফ অ্যাজ দোর জন্য। 1 নম্বর হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশে আমরা পাস্ট টেন্স লিখবো অথবা ওয়্যার লিখবো। আরেকটা নিয়ম হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট টেন্স থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখবো, অর্থাৎ হ্যাড পিপি লিখবো। যেমন অ্যাজ ইফ এর আগে এখানে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম, তাহলে পরে আমরা ওয়্যার লিখবো অথবা একটা ভার্বের পাস্ট ফর্ম লিখবো। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নো এর পাস্ট ফর্ম নিউ এভরিথিং। অথবা যদি আমরা বি ভার্ব লিখি তাহলে একমাত্র ওয়্যার লিখতে হবে। এখানে যদিও থার্ড পারসন সিঙ্গুলার, তারপর আমাদেরকে ওয়্যার লিখতে হবে, ওয়াজ লিখতে হবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যান, হি টকড এখানে হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং পরবর্তীতে আমরা পাস্ট পারফেক্ট বা হ্যাড পিপি দিয়ে লিখব। সো হি টকড অ্যাজ ইফ বা অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, সে এমন ভাবে কথা বলছিল যেন সে পাগল হয়ে গিয়েছিল। হি স্পিক্স অ্যাজ দো, এখানে প্রেজেন্ট টেন্স, সুতরাং এখানে আমরা পাস্ট টেন্স লিখব বা ওয়্যার দিয়ে লিখব। তো হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। তো এইভাবে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো যদি আসে এইভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে সেন্টেন্স।
হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স পরে পাস্ট টেন্স, অ্যাজ ইফ এর আগে পাস্ট টেন্স পরে হ্যাড টু বি। এরপর বিফোর এবং আফটার, এই দুইটার জন্য আমাদেরকে দুইটা স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যদি বিফোর আসে তাহলে আমরা দেখব যে আগে হ্যাড পিপি আছে কিনা, যদি থাকে তাহলে পরের অংশটুকু আমরা পাস্ট টেন্স দিয়ে দেব। আর যদি পরের অংশটুকু থাকে তাহলে আগের অংশটুকু আমরা হ্যাড পিপি দিয়ে দেব। আর যদি আফটার থাকে তাহলে বিফোরের বিপরীত নিয়ম, অর্থাৎ আফটারের আগে পাস্ট টেন্স হবে আর পরে হ্যাড পিপি হবে বা পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর, এই বিফোর পর্যন্ত থাকবে। তো এখানে যেহেতু হ্যাড পিপি, সুতরাং এখানে হবে পাস্ট টেন্স বিফোর দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেন ছেড়ে দেওয়ার আগেই আমরা গিয়ে পৌঁছেছি স্টেশনে। আর আফটার থাকলে আগে পাস্ট টেন্স হবে আর পরে কি হবে, পাস্ট পারফেক্ট। যেমন ইউ কেম আফটার আই হ্যাড গন আউট, আমি বেরিয়ে যাওয়ার পরে তুমি এসেছিলে। এরপর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে বিফোর আগে হ্যাড পিপি আর পরে পাস্ট টেন্স হয়েছে। আফটার আগে পাস্ট টেন্স পরে হ্যাড পিপি হবে। এইভাবে আমাদেরকে এই আফটার এবং বিফোর মনে রাখতে হবে যে আফটার এবং বিফোর যুক্ত সেন্টেন্সটা সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড পিপি, হ্যাঁ, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং আমরা এটা মনে রাখতে পারি, মনে রাখার জন্য বলছি, সেটা হচ্ছে যে বিফোর অর্থ হলো আগে, সুতরাং পাস্ট পারফেক্ট আগে হবে, অর্থাৎ হ্যাড পিপিটা আগে হবে। আফটার মানে হচ্ছে পরে, সুতরাং পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড পিপিটা পরে লিখবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। এরপর আনলেস এবং টিল আনটিল। আনলেস অর্থ হবে যদি না বা যদি না, আর টিল অর্থ হবে আপ টু মানে যতক্ষণ পর্যন্ত, আর আনটিল অর্থটা নেগেটিভ অর্থ দিবে যতক্ষণ না পর্যন্ত। উদাহরণ লক্ষ্য করি আমরা, দে উইল নট লাভ ইউ, তারা তোমাকে ভালোবাসবে না, আনলেস যদি না তুমি তাদেরকে ভালোবাসো। তো এখানে এই আনলেস পর্যন্ত থাকতে পারে, অথবা আনলেস থেকে বাকিটুকু থাকতে পারে, আগেটুকু লিখতে পারে। তো এই ক্ষেত্রে আমরা ওই ইফ এর কন্ডিশনাল সেন্টেন্সের যে স্ট্রাকচার ওইটা আমরা ফলো করতে পারি। হ্যাঁ, আনলেস যুক্ত অংশের মধ্যে প্রেজেন্ট টেন্স আর অন্য অংশে বা প্রিন্সিপাল ক্লোজে হবে হচ্ছে ফিউচার টেন্স। যদি আনলেস অংশে যদি পাস্ট টেন্স পাই তাহলে বাকি অংশে আমরা লিখবো হচ্ছে উড কুড দিয়ে, উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তো দে উইল নট লাভ ইউ আনলেস ইউ লাভ দেম, যদি তুমি তাদেরকে ভালো না বাসো তাহলে তারা তোমাকে ভালোবাসবে। এরপর আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে আনলেস যুক্ত অংশের মধ্যে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং পরের অংশটা আমরা ফিউচার টেন্সে লিখব, অর্থাৎ ইউ উইল নট প্রসপার ইন দ্যাট, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে প্রসপার করতে পারবে না। এরপর ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল। তো যদি আনটিল এবং টিল যুক্ত সেন্টেন্সে যদি আমরা দেখি যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স দুটোই লিখতে পারবো, আনটিল আই রিটার্ন অথবা আই রিটার্নড। হ্যাঁ, এরপর উই ওয়ার্ক, আমরা কাজ করি, টিল দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। হ্যাঁ, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত যদি বলি তাহলে এখানে টিলের জায়গায় আনটিল বলতে হবে। এরপর দেখি কি আসে। এরপর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই সবগুলির জন্য একই রুলস, একই নিয়ম। এরপর হচ্ছে উইশ ফ্যান্সি, উইশ শব্দ হচ্ছে উইশ মানে হচ্ছে কোনো কিছু ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা, আর ফ্যান্সি মানে হচ্ছে কোনো কিছু ভাবা বা কল্পনা করা। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ওই চারটের অর্থ হচ্ছে কোন একটা কাজ করার উপযুক্ত সময় হয়েছে, সুতরাং এখনই কাজটা কি করা দরকার বা করা উচিত। তো এই রুলস, এই ইট ইজ হাই টাইম এবং উইশ ফ্যান্সি, এগুলির জন্য নিয়মটা হচ্ছে আমরা সাবজেক্ট দিব এবং একটা পাস ফর্ম দিব। সাবজেক্ট দিয়ে একটা ভার্বের পাস ফর্ম দিব, যে ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এরকম একটা ভার্ব দিয়ে আমরা শেষ করব। আরেকটা নিয়ম হচ্ছে আমরা যদি সাবজেক্ট না দেই তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভাবেও লেখা চলবে। ইট ইজ হাই টাইম উই, যদি এখানে উই পর্যন্ত থাকে, সাবজেক্ট পর্যন্ত থাকে, তাহলে তো মাস্ট আমাদেরকে ভার্বের পাস ফর্ম দিতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে
তাহলে আমরা সাবজেক্ট দিয়ে পাস্ট ফর্ম দিব, আর না হয় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিব। অর্থাৎ ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস অথবা উই লেফট দ্য প্লেস। আই ফ্যান্সি আই টার্ন ওকে, আমার মনে হচ্ছে আমি মলিন হয়ে গিয়েছি। ইট ইজ টাইম ইউ স্টার্টেড দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট এসেছে তাই পাস্ট টেন্স হয়েছে। আর যদি সাবজেক্ট না দেই তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে লিখতে পারি। ইট ইজ টাইম, যেমন ইট ইজ টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। তো এই ইট ইজ টাইম উইচ ফ্যান্সি এগুলো যদি আসে তাহলে আমরা এই দুই স্ট্রাকচারে লিখতে পারি, সাবজেক্ট দিয়ে পাস্ট ফর্ম আর একটা হচ্ছে টু দিয়ে ভার্বের বেস ফর্ম এভাবে। এরপর আরো কয়েকটা উদাহরণ আমরা লক্ষ্য করি। আই উইশ আই হ্যাড এ কম্পিউটার, এখানে হ্যাভ দিলে চলবে না, পাস্ট টেন্স দিতে হবে, পাস্ট ফর্ম দিতে হবে পারবে। আই উইশ আই হ্যাড এ কম্পিউটার, আমার যদি একটা কম্পিউটার থাকতো। আই উইশ আই ওয়েন্ট টু লন্ডন। তবে উইশ এর পর টু বি ভার্ব বসালে একমাত্র ওয়্যার বসাতে হবে, এখানে ওয়্যার হবে। একটু বুঝতে পেরে গেছে। I wish I were a king, I wish I were a bird, I wish I were a child again, আমি যদি আবার শিশু হতে পারতাম। এরকম ভাবে আমরা উইশ যদি থাকে তাহলে পরবর্তীতে বি ভার্বের জায়গায় আমরা ওয়্যার লিখব। এরপর ডিস্টার্ব দিচ্ছে কেন? এরপর হচ্ছে হো, হুম, হুইচ, দ্যাট, এগুলি সাধারণত রিলেটিভ কনজাংশন হিসাবে বাক্যে আমরা পাবো। তো যখন আমরা এই হো, হুম, হুইচ, দ্যাট এগুলি যখন পাবো তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এগুলির আগে কোনো ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আর যদি কোনো ভার্ব না থাকে তাহলে পরবর্তীতে দুইবার ভার্ব ব্যবহার করতে হবে, দুইটা ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন যদি থাকে দা ম্যান হো, আর কিছু নেই, দা ম্যান হো, তো এই পর্যন্ত কোনো ভার্ব নেই। দা ম্যান হো এইটুকুর মধ্যে কি নেই, কোনো ভার্ব নেই, সুতরাং আমাদেরকে দুইবার ভার্ব ব্যবহার করতে হবে। যেমন যেই লোকটি, দা ম্যান হো মানে যেই লোকটি কেম হিয়ার, এখানে এসেছিল। তো এতটুকু যদি আমরা বলি তাহলে সেন্টেন্সটা কি হয় না, কমপ্লিট হয় না। যেই লোকটি এখানে এসেছিল এটা কোনো কমপ্লিট বাক্য হতে পারে না। এই জন্য শেষে আবার কি, ইজ মাই আঙ্কেল, তিনি আমার আঙ্কেল। তো এভাবে আমাদেরকে করতে হবে। ইট ইজ আই হো, এই হো পর্যন্ত থাকবে। তো আমরা দেখছি এখানে একটা ভার্ব আছে, সুতরাং হো এর পরে আরেকটা ভার্ব দিতে হবে। তো আমরা ভার্ব দিব কিভাবে, এই রিলেটিভ প্রনাউন যদি থাকে তাহলে এর আগের যেই শব্দটা থাকবে নাউন বা প্রনাউন, এইটার অনুযায়ী আমাদেরকে ভার্ব দিতে হবে। এখানে হোর পরে যদি আমরা ইজ দিয়ে দিই বলে তাহলে কিন্তু হবে না, এখানে আই অনুযায়ী আমাদেরকে ভার্ব দিতে হবে। সুতরাং এম গিলটি, ইট ইজ আই হু এম গিলটি, অর্থাৎ আমি কি অপরাধী। আই স এ ম্যান, এখানে একটা ভার্ব আছে অলরেডি, অতএব আমরা হু এর পরে আরেকটা ভার্ব দিব। আই স এ ম্যান হু ওয়াজ ভেরি ওল্ড, আমি একটা লোককে দেখেছিলাম যে ছিল খুব বৃদ্ধ। দা কার হুইচ, এখানে কিন্তু হুইচ এর আগে কোনো ভার্ব নেই, সুতরাং পরে আমাদেরকে দুইটা ভার্ব ব্যবহার করতে হবে। সুতরাং কিভাবে বলবো, দা কার হুইচ আই বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি নাইস। এরপর দা গার্ল হুম, এখানেও কিন্তু হোম এর আগে কোনো ভার্ব নেই, সুতরাং আমরা দুইবার ভার্ব ব্যবহার করব। যেমন দা গার্ল হুম ইউ লাভ ইজ মাই আন্ট। এইভাবে আমাদেরকে এই হো, হুম, হুইচ, দ্যাট যুক্ত সেন্টেন্সগুলি যদি আসে আমাদেরকে এভাবে কমপ্লিট করতে হবে। এরপর হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় অথবা যেথায় বা যেখানে, এরকম অর্থ হবে। তো হোয়ারের পরে সাধারণত দুই তিনটা সেন্টেন্স বেশিরভাগ হয়ে থাকে, সেটা হচ্ছে আই ওয়াজ বর্ন বা হি ওয়াজ বর্ন, হোয়ার হি লিভস,
হ্যাঁ, এই ধরনের বাক্যই কি সাধারণত হয়ে থাকে যদি হোয়ার যুক্ত সেন্টেন্স আসে। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার, হ্যাঁ, এটা হয় সেই জায়গা হোয়ার যেখানে, যেখানে কি, যেখানে হি ওয়াজ বর্ন, অথবা হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে, এরকম। আই নো দ্য প্লেস, আমি ওই স্থানটা চিনি, হোয়ার, তো হোয়ার হি ওয়াজ বর্ন অথবা হোয়ার হি লিভস, হ্যাঁ, এই ধরনের বাক্য সাধারণত হয়ে থাকে। এরপর হচ্ছে এই হোয়ারের আগে যদি বিশেষ কোনো জায়গা থাকে, হ্যাঁ, তাহলে এই জায়গা সম্পর্কে হোয়ারের পরে কিছু কথা লিখতে হয়। যেমন এ গ্রেভইয়ার্ড ইজ দ্য প্লেস, অর্থাৎ কবরস্থান হচ্ছে এমন একটা জায়গা হোয়ার, তাহলে যেখানে কি করা হয়, যেখানে ডেড বডি ইজ বুরিড, যেখানে মৃতদেহ কবরস্থ করা হয় বা রাখা হয়। এরপর হোয়েন, হোয়েন অর্থ হবে কখন বা যখন। আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি ওই সময়টা জানি কখন সে আসবে। তো যেহেতু আজান দিয়ে দিয়েছে, তোমরা ক্লাসটা হয়তো বা খুব একটা ভালো বুঝবে না, এই জন্য আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তী আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফিজ।